সকলকে। আমি সুজিত কুমার মোদক আবারও চলে আসলাম তোমাদের সাথে হিস্ট্রি ক্লাস নিয়ে। চলো শুরু করা যাক। এর আগের ক্লাসে আমরা পড়ে এসেছি মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশ জয় করে। এই 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশ জয়ের মধ্য দিয়ে ভারতে ইসলামের প্রবেশ ঘটে। আজকে আমরা শুরু করব ভারতে ইসলাম শাসকের সূচনা। ভারতে ইসলাম শাসকের সূচনা। ভারতে ইসলাম শাসকের সূচনা। ওকে, 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশ জয়ের 300 বছর পরে ভারতে কোনো সাম্রাজ্য বিস্তার করেনি। এই ভারতে প্রথম সাম্রাজ্য বা শাসন করার সূচনা ঘটে আফগানিস্তানের তুর্কি মুসলিমদের। এইবার প্রশ্ন হচ্ছে, তুর্কি মুসলিম কারা? এই তুর্কি মুসলিম আফগানিস্তানের আনাতোলিয়া এই আফগানিস্তানে আনাতোলিয়ার জঙ্গলাকীর্ণ এক উপজাতি যারা তুর্কি নামে পরিচিত। এরা ছিল সাধারণত প্রাকৃতিক উপাসক এবং দুর্ধর্ষ যোদ্ধা। তাহলে তুর্কি কারা? আফগানিস্তানের আনাতোলিয়ার জঙ্গলাকীর্ণ অঞ্চলে বসবাসকারী এক উপজাতি। ক্লিয়ার? জঙ্গলাকীর্ণ আফগানিস্তানের আনাতোলিয়ার জঙ্গলাকীর্ণ অঞ্চলে বসবাসকারী এক উপজাতি। আনাতোলিয়ার জঙ্গলাকীর্ণ অঞ্চলে বসবাসকারী এক উপজাতি, এরাই তুর্কি নামে পরিচিত। এরা ছিল প্রাকৃতিক উপাসক। এরা ছিল প্রাকৃতিক উপাসক এবং দুর্ধর্ষ যোদ্ধা। ক্লিয়ার? নবম দশকে আফগানিস্তানের আব্বাসীয় খলিফাদের সময়কালে, কি বললাম? আব্বাসীয় খলিফাদের সময়কালে এই তুর্কি উপজাতিদের মুসলিম ধর্ম, অধিকাংশ তুর্কিরা মুসলিম ধর্ম গ্রহণ করে। কত খ্রিস্টাব্দে? নবম দশকে আব্বাসীয় খলিফার সময়কালে
অধিকাংশ তুর্কি মুসলিম ধর্ম গ্রহণ করে এবং তারা মুসলিম ধর্ম গ্রহণের পর তারা ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠে। মুসলিম ধর্ম গ্রহণের পর তারা ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠে। ক্লিয়ার? এই তুর্কিদের মধ্যে একজন আলতিপকিন নামে একজন শাসক বা যোদ্ধা। আলতিপকিন এই আলতিপকিন নামে এক যোদ্ধা, তুর্কি যোদ্ধা, যিনি 962 খ্রিস্টাব্দে আফগানিস্তানের অন্তর্গত গজনি রাজ্য প্রতিষ্ঠা করে। ক্লিয়ার? আফগানিস্তানের অন্তর্গত গজনি রাজ্য প্রতিষ্ঠা করে। গজনি রাজ্য প্রতিষ্ঠা করে। কত খ্রিস্টাব্দে? 962 খ্রিস্টাব্দে আলতাবকিন গজনি আফগানিস্তানের অন্তর্গত গজনি রাজ্য প্রতিষ্ঠা করে এবং তার প্রতিষ্ঠিত বংশের নাম হয় গজনি বংশ। কি বললাম? গজনবী বংশ। তার প্রতিষ্ঠিত বংশের নাম হয় গজনবী বংশ। ক্লিয়ার? তাদের প্রতিষ্ঠিত বংশের নাম গজনবী বংশ। আলতিপকিন গজনবী বংশ প্রতিষ্ঠা করলেন এবং তার পরবর্তী শাসকরা বা গজনির সিংহাসনে বসেছিল প্রথম তো আলতিপকিন, আলতিপকিন 962 খ্রিস্টাব্দে। আলতিপকিনের পরবর্তীকালে ইসাম সিংহাসনে বসে। ইসামের পরবর্তীকালে বলাক্তাগিনের পরবর্তীতে পিরাইয়ের পরবর্তী শাসক সোবুক্তিগিন। সোবুক্তিগিনের পরবর্তী শাসক সুলতান মামুন। সোবুক্তিগিনের পরবর্তী শাসক ইসমাইলের পরে সুলতান মামুন। ইসমাইলের পরবর্তীকালে সুলতান মামুন। আলতাউকিন গজনবী বংশ প্রতিষ্ঠা করার পরে ইসাম, বলাক্তাগিন ও পিরাই এদের বিশেষ কোনো ভূমিকা ছিল না। সোবুক্তগিন এর রাজত্বকালে 977 থেকে 998 খ্রিস্টাব্দে 977 থেকে 998 খ্রিস্টাব্দে সোবুক্তগিনের
সময়কাল থেকে উল্লেখযোগ্য কিছু ঘটনা পাওয়া যায়। সবুক্তগিনি প্রথম তুর্কি যিনি ভারত আক্রমণের পরিকল্পনা গ্রহণ করেন। বোঝা গেল? তাহলে আলতাবগিন গজনভি বংশ বা গজনী রাজ্য প্রতিষ্ঠা করলো। আলতাবগিনের পরবর্তী শাসকদের বিশেষ কোনো ভূমিকা না থাকায় আমরা আলোচনা করব সবুক্তগিন। এই সবুক্তগিন এর সময়কাল 977। সবুক্তগিন এই সবুক্তগিনের শাসনকাল ছিল 977 থেকে 998 খ্রিস্টাব্দ পর্যন্ত। ক্লিয়ার? সবুক্তগিনি প্রথম ভারত আক্রমণ করার পরিকল্পনা গ্রহণ করেন এবং তিনি পাঞ্জাবের হিন্দু শাহী রাজা জয়পালের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তাহলে পাঞ্জাবে শাহী বংশের রাজা জয়পালের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করেন। পাঞ্জাবের শাহী বংশের রাজা জয়পালের সঙ্গে তিনি বিদ্রোহ ঘোষণা করেন। সেই বিদ্রোহে সবুক্তগিন সফলতা অর্জন করতে পারেনি। ক্লিয়ার? এইবার সবুক্তগিনের মৃত্যুর পরে তার মৃত্যুর পর তার কনিষ্ঠ পুত্র ইসমাইল গজনীর সিংহাসনে বসেন। ইসমাইল মাত্র 3 মাস সিংহাসনে ছিল। 3 মাস পর সবুক্তগিনের জ্যেষ্ঠ পুত্র সুলতান মামু তার ভাইকে সিংহাসন থেকে বিতাড়িত করে নিজেই সিংহাসনে বসেন। ক্লিয়ার? সুলতান মামু 998 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। সুলতান মামু 998 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। 998 খ্রিস্টাব্দ থেকে 1030 তার সময়কাল। সুলতান মামুদের রাজত্বকালে ভারতের প্রথম তুর্কি আধিপত্য প্রতিষ্ঠিত হয়। সুলতান মামুদের রাজত্বকালেই ভারতে প্রথম তুর্কি আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তাই সুলতান মামুদকে ভারতের তুর্কি বিজয়ের অগ্রদূত বলা হয়। তাহলে তুর্কি বিজয়ের অগ্রদূত সুলতান মামুদকে বলা হয়। তুর্কি
বিজয়ের অগ্রদূত। সুলতান মাহমুদকে বলা হয় তুর্কি বিজয়ের অগ্রদূত। সুলতান মাহমুদ এর আসল নাম কি? আব্দুল কাসেম মাহমুদ। আমাদের মনে রাখতে হবে আসল নাম আব্দুল কাসেম মাহমুদ। আব্দুল কাসেম মামুন। উপাধি মুসলিম খলিফাদের দেওয়া উপাধি, মনে রাখতে হবে উপাধি, মুসলিম খলিফাদের দেওয়া উপাধি ইয়ামিন উদ দৌলা। ইয়ামিন উদ দৌলা, যার অর্থ সাম্রাজ্যের দক্ষিণ হস্ত। যার অর্থ কি? সাম্রাজ্যের দক্ষিণ হস্ত। সুলতান মাহমুদের দুটি উপাধি ছিল, একটা হচ্ছে ইয়ামিন উদ দৌলা, অপর উপাধি ছিল আমিন উল মিল্লাহ। আমিন উল মিল্লাহ। আমিন উল মিল্লাহ। ক্লিয়ার? তাহলে দুটো উপাধি কি কি? ইয়ামিন উদ দৌলা, আমিন উল মিল্লাহ। ক্লিয়ার? এই আমিন উল মিল্লাহ শব্দের অর্থ ধর্মের রক্ষক। ধর্মের রক্ষক। তাহলে সুলতান মাহমুদ সম্পর্কে আমরা বেসিক জিনিসগুলো জানলাম। সুলতান মাহমুদ 998 খ্রিস্টাব্দে গজনির সিংহাসনে বসেন তার ভাই ইসমাইলকে বিতাড়িত করে। সুলতান মাহমুদের আসল নাম আব্দুল কাসেম মাহমুদ। সুলতান মাহমুদের উপাধি, খলিফাদের দেওয়া উপাধি ইয়ামিন উদ দৌলা, যার অর্থ সাম্রাজ্যের দক্ষিণহস্ত। আরেকটা উপাধি আমিন উল মিল্লাহ, ধর্মের রক্ষক। ক্লিয়ার? হেনরি ইলিয়াডের মতে, ঐতিহাসিক হেনরি ইলিয়াড মতে ঐতিহাসিক হেনরি ইলিয়াডের মতে 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেছিল। কি বললাম? 17 বার ভারত আক্রমণ করেছিল। ক্লিয়ার? তাহলে হেনরি ইলিয়াডের মতে 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে সুলতান মাহমুদ মোট 17 বার ভারত আক্রমণ করেছিল। তাহলে ভারত
আক্রমণের প্রথম পরিকল্পনা করেছিলেন সুভক্তিকে। তিনি ভারত আক্রমণ করার প্রথম পরিকল্পনা গ্রহণ করে এবং পাঞ্জাবের শাহী বংশের রাজা জয়পালের বিরুদ্ধে বিদ্রোহ করে। সেই বিদ্রোহ জয়পাল যদিও প্রতিহত করেছিল, কিন্তু পরবর্তীকালে সুলতান মামুদ ভারত আক্রমণ শুরু করে এবং ঐতিহাসিক হেনরি ইলিয়াডের মধ্যে 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে 17 বার ভারত আক্রমণ করে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, প্রায় অনেক কম্পিটিটিভ এক্সামেই আসে। সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন? সুলতান মামুদ মোট কতবার ভারত আক্রমণ করেন? আক্রমণ করেন 4টা অপশন দেওয়া থাকবে, অ্যান্সার হবে 17 বার। আরেকটা প্রশ্ন হতে পারে, মুসলিমরা প্রথম ভারতের কোন স্থান বা কোন অঞ্চল দখল করে? মুসলিমরা প্রথম ভারতের কোন স্থান দখল করে? অ্যান্সার হবে পাঞ্জাব। মুসলিমরা প্রথম পাঞ্জাব ভারত দখল না আক্রমণ করে। মুসলিমরা প্রথম ভারতের কোন স্থান আক্রমণ করে? অ্যান্সার হবে পাঞ্জাব। ক্লিয়ার? চলো এবার দেখব সুলতান মামুদ 17 বার ভারত আক্রমণ করেছিলেন। তার মধ্যে 2-1টা অভিযান বা 17 বার অভিযান যে করেছিল, তার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো অভিযান সেগুলো আমরা মনে রাখবো। 1 নম্বর প্রথম অভিযান কত খ্রিস্টাব্দে? 1000 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? প্রথম অভিযান 1000 খ্রিস্টাব্দে পাঞ্জাবের শাহী বংশের রাজা জয়পালের বিরুদ্ধে। কি বললাম? পাঞ্জাবের শাহী বংশের রাজা জয়পালের বিরুদ্ধে। পাঞ্জাবের শাহী বংশের রাজা জয়পালের বিরুদ্ধে। প্রথম অভিযানে সুলতান মামুদ পরাজিত হয় এবং স্বদেশে প্রত্যাবর্তন অর্থাৎ গজনিতে ফিরে যায়। গজনিতে ফিরে গিয়ে তিনি সৈন্যদের আরো প্রশিক্ষণ দেয় এবং দৃঢ় পরিকল্পনা করে তার দ্বিতীয় অভিযান শুরু করে। তার দ্বিতীয় অভিযান ছিল 1001 খ্রিস্টাব্দে। দ্বিতীয় অভিযানও সুলতান মামুদ পাঞ্জাবের শাহী বংশের রাজা জয়পালের বিরুদ্ধে করেছিল। দ্বিতীয় অভিযানও জয়পালের বিরুদ্ধে।
বিরুদ্ধে। কিন্তু দ্বিতীয় অভিযানে জয়পাল সম্পূর্ণভাবে পরাজিত হয় ও সুলতান মামুদ গোটা পাঞ্জাব দখল করে নেন। এই দ্বিতীয় অভিযান অর্থাৎ 1001 খ্রিস্টাব্দে যুদ্ধকে বলা হয় ওয়াইন হিন্দ যুদ্ধ। কি বললাম? ওয়াইন হিন্দ যুদ্ধ। তাহলে এই যুদ্ধ কত সালে? 1001 খ্রিস্টাব্দে। প্রতিপক্ষ কারা ছিল? সুলতান মামুদ এবং পাঞ্জাবের শাহী বংশের রাজা জয়পাল। ফলাফল কি হয়েছিল? সুলতান মামুদ জয়ী হয় এবং পাঞ্জাবের শাহী বংশের রাজা জয়পাল সম্পূর্ণভাবে পরাজিত হয়। পরিণতি কি হয়েছিল? এর ফলে ভয়ঙ্কর পরিণতি হয়। গোটা পাঞ্জাব সুলতান মামুদ দখল করে নেয়। তাহলে ওয়াইন হিন্দের যুদ্ধে গোটা পাঞ্জাব সুলতান মামুদ দখল করে নেয়। ক্লিয়ার? এইবার আমরা যাব চতুর্থ অভিযান, 3 নম্বর, ফোর্থ অভিযান। চতুর্থ অভিযান এই চতুর্থ অভিযান 1005 খ্রিস্টাব্দে। 1005 খ্রিস্টাব্দে চতুর্থ অভিযানে সুলতান মামুদ মুলতান জয় করেন। কি জয় করেন? মুলতান। মুলতান জয় করে। ওকে। তারপরে দেখবো আমরা 13তম অভিযান। এই 13তম অভিযানে তেরোতম অভিযান 1018 খ্রিস্টাব্দে করেন। এই অভিযানে কনৌজ দখল করে সুলতান মামুদ। কনৌজ দখল করে। আরেকটা অভিযান আমরা জানবো, মনে রাখবো, সেটা হচ্ছে 17তম অভিযান। 17তম অভিযান এই 17তম অভিযান 1025 খ্রিস্টাব্দে করে গুজরাটের সোমনাথ মন্দির লুণ্ঠন। গুজরাটের সোমনাথ মন্দির লুণ্ঠন। ক্লিয়ার? তাহলে আমরা যেগুলো মনে রাখবো, প্রথম অভিযান, দ্বিতীয় অভিযান, চতুর্থ অভিযান, 13তম অভিযান এবং 17তম অভিযান। এই 17তম অভিযান সুলতান মামুদ গুজরাটের সোমনাথ মন্দির লুণ্ঠন করে। অ্যাকচুয়ালি সুলতান মামুদ ভারতে রাজনীতি বা রাজত্ব স্থাপনের উদ্দেশ্যে ভারতে আসেনি। 17তম অভিযান ছিল গুজরাটের সোমনাথ মন্দির লুণ্ঠন। গুজরাটের কাথিয়াবাড়ের পশ্চিম উপকূলে সোমনাথ মন্দির ছিল।
ধন ও ঐশ্বর্যে ভরপুর। তাহলে সোমনাথ মন্দির কোথায় ছিল? গুজরাটের কাথিয়াবাড়ের পশ্চিম উপকূলে এই সোমনাথ মন্দির ছিল। সোমনাথ মন্দির ছিল ধন ও ঐশ্বর্যে বিখ্যাত। সুলতান মামুদ সেই ধন ও ঐশ্বর্যের লোভে সোমনাথ মন্দির আক্রমণ করে। প্রথমবার তিনি ব্যর্থ হলেও দ্বিতীয়বারের প্রচেষ্টায় তিনি সফলতা অর্জন করেন এবং প্রচুর ধন সম্পদ তিনি লুণ্ঠন করে স্বদেশে প্রত্যাবর্তন করেন। ক্লিয়ার? সুলতান মামুদ ভারতে কোনো স্থায়ীভাবে সাম্রাজ্য স্থাপন করার লক্ষ্য বা উদ্দেশ্য ছিল না। সুলতান মামুদের ভারতে কোনো স্থায়ীভাবে সাম্রাজ্য স্থাপনের লক্ষ্য বা উদ্দেশ্য ছিল না। তার উদ্দেশ্য ছিল ভারত থেকে প্রচুর ধন সম্পদ লুণ্ঠন করে স্বদেশে প্রত্যাবর্তন করা। সেই কারণে ঐতিহাসিক স্মিথের মতে স্মিথের মতে সুলতান মামুদ ছিলেন একজন ক্ষমতাশালী লুণ্ঠনকারী দস্যু। ঐতিহাসিক স্মিথের মতে সুলতান মামুদ ছিলেন একজন ক্ষমতাশালী লুণ্ঠনকারী দস্যু। ক্লিয়ার? তাহলে ঐতিহাসিক স্মিথের মতে সুলতান মামুদ ছিলেন একজন ক্ষমতাশালী লুণ্ঠনকারী দস্যু। ভারত থেকে প্রচুর ধন সম্পদ সুলতান মামুদ লুণ্ঠন করে স্বদেশে নিয়ে গিয়ে স্বদেশে তিনি প্রচুর রাস্তাঘাট, স্কুল, লাইব্রেরি, কলেজ, মসজিদ এবং অট্টালিকা তৈরি করেন। এই জন্য মধ্যযুগের ঐতিহাসিকরা সুলতান মামুদকে ইসলাম ধর্মের বীর নায়ক পার্সি নবজাগরণের পিতা। আর একটা কি? পার্সি নবজাগরণের পিতা বলে অভিহিত করেন। তাহলে কারা? মধ্যযুগের ঐতিহাসিকরা সুলতান মামুদের এই কার্যকলাপের জন্য ইসলাম ধর্মের বীর নায়ক, পার্সি নবজাগরণের পিতা বলে অভিহিত করেন। ক্লিয়ার? সুলতান মামুদ ভারতের শুধু ধন সম্পদেই লুণ্ঠন করতেন না, ভারতে বহু দেবদেবীর মন্দিরও ধ্বংস করতেন। সুলতান মামুদ ভারতে বহু দেবদেবীর মন্দিরও ধ্বংস করতেন। তাই সুলতান মামুদকে বাদ সিকান্ত বলা হয়। খুব ইম্পর্টেন্ট নাম সুলতান মামুদকে বাদ সিকান্ত কাকে বলে? সুলতান মামুদকে।
এই বাদশিকান্ত কথার অর্থ মূর্তি মূর্তি ভঙ্গনকারী। ক্লিয়ার? তাহলে সুলতান মাহমুদ বাদশিকান্ত, সুলতান মাহমুদকে বাদশিকান্ত বলা হয়। বাদশিকান্ত শব্দের অর্থ মূর্তি ভঙ্গনকারী। চলো, সুলতান মাহমুদ ভারত অভিযানের সময় তার সভাসদ এবং বিশিষ্ট পণ্ডিত ও অসাধারণ প্রতিভার অধিকারী আল বিরুনি, কি বললাম? আল বিরুনি, আল বিরুনি সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসে। সুলতান মাহমুদের ভারত অভিযানের সময় তার সভাসদ, অসাধারণ প্রতিভার অধিকারী এবং বিশিষ্ট পণ্ডিত আল বিরুনি ভারতে আসে। আল বিরুনি প্রায় ভারতে 10 বছর থেকে যায়। ভারতের জ্যোতিষশাস্ত্র, গণিত প্রভৃতি বিষয়ে তিনি প্রচুর আগ্রহী হয়ে পড়ে। পরবর্তীকালে আল বিরুনি ভারতের সংস্কৃত শিক্ষা লাভ করেন। তাহলে আমরা আল বিরুনি সম্পর্কে জানব। আল বিরুনির আসল নাম, আল বিরুনির আসল নাম আবু রাহান বা আবু রায়হান, আবু রিহান বা আবু রায়হান। রায়হান, ক্লিয়ার? আল বিরুনির উল্লেখযোগ্য গ্রন্থ, আল বিরুনির দুটো উল্লেখযোগ্য গ্রন্থ হলো কিতাব উল হিন্দ, কিতাব উল হিন্দ, কিতাব উল হিন্দ। আরেকটি গ্রন্থ হলো তহকব ই হিন্দ, তহকব ই হিন্দ। খুব ইম্পর্টেন্ট। আল বিরুনির আসল নাম আবু রিহান বা আবু রায়হান। আল বিরুনির উল্লেখযোগ্য দুটো গ্রন্থ কিতাব উল হিন্দ বা তহকব ই হিন্দ। আল বিরুনি একমাত্র মুসলিম যিনি হিন্দু ধর্মগ্রন্থ পাঠ করেছিলেন। আল বিরুনি একমাত্র মুসলিম যিনি হিন্দু ধর্মগ্রন্থ পাঠ করেছিল। ক্লিয়ার? 1030 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদের মৃত্যুর পর গজনী সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। সেই দুর্বলতা ও বিশৃঙ্খলার সুযোগ নিয়ে গজনীর অন্তর্গত ঘুর রাজ্য স্বাধীন হয়ে যায়। তাহলে গজনীর অন্তর্গত ঘুর রাজ্য স্বাধীন হয়ে যায়। এক 1030 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদের মৃত্যুর পর গজনী রাজ্যের বিশৃঙ্খলা এবং দুর্বলতার সুযোগ নিয়ে ঘুর রাজ্য স্বাধীন হয়ে যায়। এই ঘুর রাজ্য স্বাধীন করে মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি, মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি
মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি। আমরা এই কারণে মোহাম্মদ ঘুরিকে সুলতান মাহমুদের পথপ্রদর্শক বলতে পারি। নেক্সট ক্লাস আমরা আলোচনা করব ঘুর রাজ্য মোহাম্মদ ঘুরি সম্পর্কে। আজকে এই পর্যন্ত। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। আরো নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করুন, আরো যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এই চ্যানেলকে। এই কামনায় রইল তোমাদের কাছে। নমস্কার।